আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার পরিবেশ বইয়ের একটা বিশেষ অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা তোমাদের সবার জন্য জানা এবং বোঝা খুব দরকার, তাই না? দেখো, আজকে আমরা আমার পরিবেশ বইয়ের চতুর্থ শ্রেণীর আমার পরিবেশ বইয়ের যে অংশটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ। আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ নামটা একটু অন্যরকম লাগছে, কিন্তু আমি যখন তোমাদের বিষয়টা বোঝাবো খুব সুন্দরভাবে তোমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তার জন্য তোমাদের সবাইকে বইয়ের 140 পাতা খুলে ফেলতে হবে। কত পাতা বললাম আমি? বইয়ের 140 পাতা। সবাই 140 পাতা খুলে ফেলো তাড়াতাড়ি। তার আগে তোমাদের কয়েকটা জিনিস আমি একটু বলে রাখি। আচ্ছা, আমরা কোথায় বাস করি বলো তো? পৃথিবীতে। সবাই আমরা একটা গ্রহে বাস করি, যে গ্রহটার নাম কি? পৃথিবী। আর আমাদের চারপাশে যেগুলো রয়েছে সেগুলো কি? চারপাশে গাছপালা পশু পাখি, সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ, তাই না? তাহলে একটা জিনিস তোমরা একটু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, যে আমরা যে পরিবেশে বাস করছি সেইটাই কিন্তু আমাদের আসল ঘর। আমরা যে ঘরটাতে থাকছি সেইটা তো ঘর আমাদের, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে যে পরিবেশের মধ্যে আমরা থাকছি সেটাও কিন্তু আমাদের ঘর, তাই না? তাহলে আমাদের ঘর যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমরা তার মধ্যে কি ঠিকঠাকভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে, আমরা যেমন আমাদের নিজেদের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কোথাও ভেঙে গেলে সেটাকে মেরামত করি, তাই না? ঠিক সেই রকম তার সাথে সাথে আমাদের আরেকটা যে ঘর রয়েছে, যেটা আমাদের আসল ঘর, যেটা আমাদের পরিবেশ, সেটাকেও কিন্তু আমাদের সবার খেয়াল রাখতে হবে, সেটাকে ঠিক রাখা। আমরা উন্নতি করব, গাড়ি ঘোড়া চড়বো, কলকারখানা বানাবো, সবই ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আমাদের ঘরটা যাতে খারাপ না হয় সেই দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। সেই নিয়ে তোমাদের সাথে আমরা পরবর্তী আলোচনাগুলো শুরু করব। সবাই বইয়ের 140 পাতা খুলে ফেলেছো তো? চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তোমরা বইটা খুলে কি দেখতে পাচ্ছ? এখানে একটা কলকারখানার ছবি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আর কি দেখতে পাচ্ছ বলো তো? তার সাথে দেখো কিছু সবুজ সবুজ জমি রয়েছে, তাই না? এগুলোতে কি হয়? ধান চাষ হয়। তোমরা এখন তো ধান চাষের সময়। এখন তো তোমরা বাড়ি থেকে বেরোলেই আশপাশের মাঠ দেখতে পাবে একদম সবুজ হয়ে আছে, তাই না? চারপাশের মাঠ একদম সবুজ হয়ে আছে এখন। ঠিক সেই রকম দেখো, এই দেখো সবুজ মাঠগুলো রয়েছে, আর পাশে একটা কি রয়েছে? কলকারখানা। এখান থেকে দেখো ধোঁয়া বেরোচ্ছে, তারপর এখান থেকে কিছু বেরিয়ে এসে জমিতে মিশছে। তোমরা সবাই লক্ষ্য করছো আশা করছি। বেশ, চলো তাহলে পড়াটা শুরু করা যাক। সবাই বই খুলে ফেলেছো? চলো শুরু করা যাক। রসুলদের গ্রামটা বেশ সুন্দর। এখানে কাদের গ্রামের কথা বলা হচ্ছে? রসুলদের। যেমন তোমার আমার সবার গ্রাম সুন্দর হয়, সেরকম রসুলদের গ্রামও কিন্তু খুব সুন্দর। সবারই কিছু না কিছু জমি আছে, চাষবাস করে, ঠিক আছে? সবার যেমন জমি থাকে, গ্রামের প্রত্যেকটা লোকের অল্প অল্প করে জমি আছে, সেখানে কি করে তারা? চাষবাস করে। বছরের খাবার পেয়েই যায়। তাহলে চাষবাস করে কি হয়? সেখান থেকে ধান ফলানো হয়, সেখান থেকে ধান থেকে চাল হয়, এমনকি অনেক জমিতে দেখবে আলু, তারপর সবজি, এই সমস্ত লাগানো হয়। তাহলে আমাদের সারা বছরের যে খাবার দাবার, ধান গম সবজি, সেই সমস্ত আমরা কোথা থেকে পাই? তাহলে মাঠ থেকে। তাহলে তোমরা প্রথম লাইনটা পড়ে কি বুঝতে পারলে? আমাদের খাবার আমরা কিভাবে তৈরি করি? চাষবাস করে, তাই না? জমিতে চাষবাস করে সেখান থেকে ধান গম সবজি এগুলো তৈরি করি। যাই হোক, তারপরে শুরু করো, তারপরে পড়াটা দেখো। মাঠ একদম সবুজ, কেনই বা হবে না? পাশেই তো নদী, সারা বছর জলের অভাব হয় না। তাহলে দেখো, যে মাঠটা রয়েছে তাদের রসুলদের গ্রামের পাশে, সেই মাঠগুলো সবসময় কীরকম হয়ে থাকে? একদম সবুজ হয়ে থাকে, ঠিক আছে? একদম সবুজ হয়ে থাকে। কেন? তার পাশে নদী রয়েছে, সেই নদীর জলে সবসময় সেই নদীর জল জমিতে আসে, তার ফলে মাঠ একদম সবুজ হয়ে থাকে, ফসল খুব ভালো হয় সেখানে জমিতে। তাই সেখানে নানা রকম ফসল হতো। আর একটা জিনিস দেখো, পাশে যেহেতু নদী রয়েছে, সারা বছর চাষ করা যাবে সেখান থেকে। কেননা শীতকালে যখন দেখো আকাশ থেকে বৃষ্টি হয় না, তখন তখন আমরা জল কোথা থেকে নেব? নদী থেকে নেব, নিয়ে চাষ করব, তাই না? এখন যেমন বৃষ্টির জলে জমিতে চাষ হয়ে যাচ্ছে বর্ষার সময়টাতে, কিন্তু শীতকালে তখন দেখবে বৃষ্টি হয় না। তাহলে শীতকালে চাষ করার জন্য কার জল প্রয়োজন? নদীর জল। তাহলে সেই নদী থেকে জল তখন পাওয়া যায়, তার ফলে সারা বছর ফসল হয় রসুলদের গ্রামে। একদিন ওরা শুনেছিল পাশের গ্রামে একটা কারখানা হবে, ঠান্ডা পানীয় জল তৈরির কারখানা। তাহলে তারপর একবার ওরা শুনলো যে ওদের পাশের গ্রামে একটা কারখানা তৈরি হলো। সেটা কিসের কিসের কারখানা? ঠান্ডা পানীয় জল তৈরির কারখানা। দেখো না, সেই বোতল ভর্তি জলগুলো আমরা কিনি বাজার থেকে, সেই রকম। রসুল ভেবেছিল, বাহ, বেশ ঠান্ডা জল খাওয়া যাবে, অনেকে কাজ পাবে। তাহলে রসুল ভাবলো, হ্যাঁ, কারখানা হচ্ছে খুব ভালো জিনিস তো,
তাহলে সেখান থেকে কিসের কারখানা? ঠান্ডা জল তৈরির কারখানা। তাহলে সেখান থেকে ঠান্ডা জল পাওয়া যাবে। আর কি হবে? তাদের গ্রামের অনেক লোক সেই কারখানাতে কাজ পাবে। ঠিকই তো, কারখানা হলে কি হয়, আমাদের আশপাশের অনেক লোকজন থাকে, তারা সেখানে কাজ করেন, সেখান থেকে টাকা পয়সা উপার্জন করেন, তাই না? তাহলে কারখানা হওয়া ভালো জিনিস, একদম অবশ্যই ভালো জিনিস। তারপর লক্ষ্য করো, কিন্তু বছর দুয়েক পর সব কিছু কেমন যেন হয়ে যেতে লাগলো। এর ফলে নদীর জল কমে যেতে লাগলো, ওদের গ্রামের পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো, ফসলের পরিমাণ কমে গেল। তাহলে কি কি ঘটনা ঘটলো দেখো। প্রায় বছর দুয়েক পর কারখানা তৈরি হয়ে গেল, অনেকে কাজ পেলো, সবই ঠিক আছে, ঠান্ডা জলও তৈরি হতে লাগলো, রসুল হয়তো এক দুবার জল খেয়েও নিল ঠান্ডা জল, তাই না? এবার দেখো তার বছর দুয়েক পর কি হতে শুরু করলো, যে প্রথম ঘটনা কি ঘটলো, নদীর জল কমে যেতে থাকলো। আর কি হলো, ওদের গ্রামে পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো। আর কি ঘটলো দেখো, ফসলের পরিমাণ জমিতে কমে গেল। তাহলে তোমরা বিষয়গুলো লক্ষ্য করছো তো? বিষয়গুলো ভালো করে লক্ষ্য করছো? কারখানা তৈরি হওয়ার 2 বছর পর থেকে কয়েকটা ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম কি, নদীর জল কমে গেল। কারণ কি বলো তো? কারণ ওই জলটাই ওই কারখানার লোক ইউজ করছিল, মানে ব্যবহার করছিল, ওই জলটাকেই ঠান্ডা জলে পরিণত করছিল নদী থেকে জলটা তুলে, 1 নাম্বার। আর কি, ওদের গ্রামের পুকুরের মাছ ভেসে উঠতে লাগলো। তারপর পুকুরে মাছ চাষ হয় না, মাছ মরে গেলে কি হয়, ভেসে যায়। তাহলে হঠাৎ করে ওরা লক্ষ্য করলো যে পুকুরের মাছ ভেসে উঠছে। কেন বলো তো? কারণ এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, কারখানা থেকে কিছু একটা বেরিয়ে জমিতে মিশছে না, তাই না? এবার একটা জিনিস লক্ষ্য করো, কারখানা যেখানেই তৈরি হবে সেখান থেকে যেমন কোনো জিনিস তৈরি করা হবে, তার সাথে সাথে তৈরি করার পর সেখান থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ মানে যেগুলো খারাপ জিনিস, যেগুলো কাজে লাগবে না, সেই জিনিসগুলো কারখানা থেকে বেরিয়ে আসে। তাহলে কারখানার লোকজনের কি দরকার, যে সেই সমস্ত যে জিনিসটা বেরিয়ে আসছে কারখানা থেকে, সেইটা যেন যথাযথভাবে তার নিকাশের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, নিকাশ মানে সেটা যেন যথাযথ জায়গায় পড়ে, কারো কোনো ক্ষতি না হয়। কিন্তু এক্ষেত্রে সেরকম আমরা কিছু দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি? সেই নিকাশের পর সেই বর্জ্য পদার্থ বেরিয়ে আসার পর কোথায় মিশছে? জমিতে মিশছে, তাই না? এবার দেখো, জমির জলে যখন এই সমস্ত পদার্থ মিশবে, সেই জল তো আর ওই জমিতেই দাঁড়িয়ে থাকবে না, আশেপাশে জমিতে যাবে, সেখান থেকে পাশে যাবে, তারপরে পুকুরে যাবে। সেই রকম সেই জল যখন পুকুরে পড়ছে, পুকুরের মাছ মরে ভেসে উঠে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে তোমরা নিশ্চয়? তারপর দেখো আর কি হলো, জমির ফসলের পরিমাণ কমে গেল। এই যে জমিতে মিশছে, তার জন্য জমির ফসলের পরিমাণ কি হলো, কমে গেল। সারা বছরের ফসল যেমন ওরা আগে জমি থেকে পেয়ে যাচ্ছিল, এখন কিন্তু আর পাচ্ছে না, ফসলের পরিমাণ অনেক কমে যাচ্ছে। তারপরে লক্ষ্য করো আর কি হলো, মাটিতে নানা বিষ মিশতে লাগলো কারখানার নোংরা জল থেকে। এই যে আমি কিছুক্ষণ আগেই বললাম তোমাদের, কারখানার যে নোংরা জল অর্থাৎ ওয়েস্টেজ, অর্থাৎ বর্জ্য পদার্থ যেটা কারখানা থেকে বেরিয়ে আসছে পাইপ দিয়ে, লক্ষ্য করছো, সেই জলের সঙ্গে কি আসছে, নানা ধরনের দূষিত পদার্থ, বিষ, যেটাকে এখানে বিষ বলে উল্লেখ করা হয়েছে। কারণ কি, সেটা এতটাই খারাপ, শুধু পশু পাখি নয়, প্রত্যেকটা মানে আমাদের পরিবেশে যা জীব আছে, শুধু মানুষের জন্য নয়, পশু পাখি গাছপালা সবার জন্য সেটা খারাপ, তাই না? সেখানে বিষ বলে উল্লেখ করা হয়েছে। দেখো এখানে নানা ধরনের অসুখে ভুগতে লাগলো গ্রামের মানুষ, সবাই চিন্তিত হয়ে পড়লো। লক্ষ্য করে থাকবে যে যে ফসলটা জমিতে হচ্ছে, সেই ফসলটাই তো খেয়ে আমরা বেঁচে থাকছি, যে মাছটা পুকুরে হচ্ছে সেই মাছটা খেয়ে তো আমরা বেঁচে থাকছি, তাই না? তাহলে সেই দূষিত জল, নোংরা জল যখন সেই জমিতে বসছে, সেই ফসলের মধ্যেও সেই নোংরা বিষগুলো ঢুকছে, এমনকি সেই মাছের পেটের মধ্যেও সেই সমস্ত বিষাক্ত পদার্থগুলো ঢুকছে। তারপর যখন সেটা আমরা খাচ্ছি, সেই ধানটা যখন আমরা খাচ্ছি, সেই মাছটা যখন আমরা খাচ্ছি, তখন সেই কারখানার বিষাক্ত পদার্থ সেই ধানের মাধ্যমে, মাছের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে, তাই না? তাহলে এইভাবে কারখানার বিষাক্ত পদার্থ সেখানকার গ্রামের, রসুলদের গ্রামের মানুষদের শরীরেও প্রবেশ করতে লাগলো, যার ফলে সেখানকার গ্রামের মানুষ কি হয়ে গেল, সবাই অসুস্থ হয়ে পড়তে লাগলো, বিভিন্ন নানা রকম অসুখে ভুগতে লাগলো। তাই সবাই খুব চিন্তিত হয়ে পড়লো। এবার চলো, যে সমস্ত ঘটনাগুলো ঘটলো এখানে, তা নিয়ে আমরা একটা তালিকা বানিয়ে ফেলি। ঠিক আছে, দেখো আমি বোর্ডে অলরেডি বানিয়ে রেখেছি। কি আছে, যে কি ছিল, এখন কি হয়েছে, আর কেন এমন হলো, এই কারণ কিভাবে কি ঘটছে, আর তার আগে কেমন ছিল, এই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো একটা তোমাদের বানিয়ে দেওয়া আছে, যে রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল হতো। আমরা প্রথমে কি দেখলাম, রসুলদের গ্রামের জমিতে নানা ধরনের ফসল হতো, সারা বছর ফসল হতো, গ্রাম জমি কীরকম হয়ে থাকতো, সবুজ হয়ে থাকতো। কিন্তু এখন কি হলো, ফসলের পরিমাণ
কমে গেছে। তাহলে তোমাদের কি মনে হয় কি কারণে ফসলের পরিমাণ কমে গেল? কিছুক্ষণ আগে তোমাদের সাথে আলোচনা করলাম না? কারণ কি মাটি আর কি আগের মতো আছে? আমরা যে অংশটা পড়ছি সেটা কি দেখো, মাটি আর নেই কো খাঁটি, মানে আমরা মাটি নিয়ে পড়ছি, মাটির অবস্থাটা নিয়ে পড়ছি, তাই না? তাহলে তোমাদের কি মনে হয় কেন ফসলের পরিমাণ কমে গেল? মাটি কি আর আগের মতো আছে? নিশ্চয়ই নেই, তার জন্য ফসলের পরিমাণ কমে গেছে। তাহলে কি কারণে কমে গেল? এখানে আমরা লিখতে পারি মাটির উর্বরতা কমে গেছে। মাটির উর্বরতা উর্বরতা কমে গেছে। ঠিক আছে, তোমাদের উর্বরতার বিষয়টা জানা আছে? কি বলো তো উর্বরতা? একটা জিনিস বলেই তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো, আমরা যখন বাড়িতে কোনো গাছ লাগাই, ধরো ফুলের গাছ লাগাই, গাছটা লাগানোর পর কয়েকদিন পর সেখানে কি দিই? সার মাটি দিই না? আর সার মাটি দেওয়ার সাথে সাথে গাছটা কী হয়ে যায়? আরও ভালো বেড়ে ওঠে। তাহলে সার মাটি দিয়ে আমরা কি করলাম? গাছের যে খাবার যেটা মাটির মধ্যে থাকে তার পরিমাণটাকে বাড়িয়ে দিলাম। উর্বরতা জিনিসটা হচ্ছে ঠিক তাই। ঠিক আছে, মাটির মধ্যে যখন গাছপালার জন্য খাবার অনেক বেশি থাকবে, গাছ কোথা থেকে খাবার নেয়? মাটি থেকে, তাই না? ওর যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলো কোথা থেকে নেয়? মাটির তল থেকে, মূলের মাধ্যমে, শিকড় দিয়ে। তাহলে মাটির মধ্যে যখন গাছের খাবার বেশি থাকবে তখন সেই খাবার খেয়ে গাছপালা কী থাকবে? অনেক ভালো, অনেক বড় সড়ো হয়ে থাকবে। আর যখন সেটার পরিমাণ কমে যাবে তখন কী হবে? সেই মাটিতে গাছও হবে না। তাহলে যখন খাবার বেশি থাকবে সেই মাটি তত বেশি উর্বর হবে, আর যখন খাবার পরিমাণ কমে যাবে সেই মাটির উর্বরতাও কমে যাবে। তাহলে এখানে দেখো ফসলের পরিমাণ কমে গেছে কেন? কারণ মাটির মধ্যে আর সেই ফসলের পরিমাণ মতো খাবার নেই। গাছকেও তো বেঁচে থাকতে গেলে খাবার চাই, তাই না? তাহলে খাবার নেই, অর্থাৎ মাটির উর্বরতা কমে গেছে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে? বেশ, পরের পয়েন্টটা দেখো। এখন কি হয়েছে? জমির ফসল নষ্ট হয়ে গেছে। তাহলে ফসলের পরিমাণ কমে গেল, জমির ফসল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, জমি আগে কেমন ছিল? আগে কীরকম ছিল জমি? জমি সবুজ ছিল, তাই না? জমি সবুজ ছিল। কারণ কি? কেন সবুজ ছিল? কারণ সারা বছর সেখানে নানা ধরনের ফসল চাষ হতো। যখন ধান চাষের সময় তখন ধান, যখন সবজি চাষের সময় তখন সবজি, যখন গম চাষের সময় তখন গম চাষ হতো, নানা ধরনের চাষ হতো। তার ফলে জমি কী থাকতো? সবুজ হয়ে থাকতো। কিন্তু এখন ফসল নষ্ট হয়ে গেছে কেন? কারণ কারখানার বিষগুলো এসে কোথায় মিশছে? জমিতে মিশছে। কিছুক্ষণ আগে আমরা পড়লাম না? তাহলে আমরা কি লিখতে পারবো? কি কারণে এরকম হলো? কারখানার বিষ জমিতে মিশলো, তাই না? জমিতে মিশলো। তাই না? তাহলে কারখানার বিষ জমিতে মিশলো বলে, কারখানা থেকে যে সমস্ত খারাপ জিনিসগুলো বেরিয়ে আসছিল সেগুলো মিশলো বলে জমির ফসল আস্তে আস্তে কী হতে লাগলো? নষ্ট হয়ে যেতে লাগলো, ফসলের পরিমাণ কমে যেতে লাগলো। তারপর লক্ষ্য করো এখন কি হয়েছে, তার পরের পয়েন্টে কি বলা আছে? গ্রামের মানুষ নদীর জলকে ব্যবহার করতে পারছে না। তাহলে আগে কি ছিল? নদীর জল পরিষ্কার ছিল, বা ওদের গ্রামে একটা নদী ছিল, সেই নদীর জলকে ব্যবহার করতো, তাই না? সারা বছর সেই জল দিয়ে জমি চাষ করতো। এমনকি আগেকার দিনে গ্রামে নদীর জল খাওয়াও হতো, বাড়ির কাজেও ব্যবহার হতো, এতটাই পরিষ্কার থাকতো নদীর জল। ঠিক আছে, তাহলে কি করতো? আগে আগে কি ছিল? নদীর জল মানুষ ব্যবহার করতো। তাহলে নদীর জল ব্যবহার হতো। এবার দেখো গ্রামের মানুষ এখন কি হচ্ছে? এখন আর গ্রামের মানুষ সেই জলটাকে ব্যবহার করতে পারছে না। তার কারণটা কি? কি মনে হয় তোমাদের কিছুক্ষণ আগে? প্রথম কারণ তো হচ্ছে নদীর জল কমে গেছে। আর দ্বিতীয় কারণ কি? সেই সমস্ত বিষাক্ত পদার্থ, ধরো যখন বৃষ্টি হবে তখন একটা মাঠের জল অন্য মাঠে যায়, তার মাঠের জল পাশের মাঠে যায় না? তোমরা লক্ষ্য করে থাকবে পাশের জমিতে যায়। ঠিক সেই রকম তাহলে মাঠের মধ্যে, নদীর মধ্যে যখন সেই কারখানার বিষগুলো মিশলো, তার ফলে নদীর জলও বিষাক্ত হয়ে গেল, যার কারণে মানুষ সেই নদীর জলকে ব্যবহার করতে পারছে না। তাহলে কারণ হিসাবে আমরা কি লিখতে পারি? একটা কারণ আমি লিখে দিচ্ছি, নদীর জল কমে গেল, বাকি কারণটা তোমরা নিজের মতো করে লিখবে। ঠিক আছে, নদীর জল কমে গেল। নদীর জল কমে গেল বা গেছে, নদীর জল কমে গেছে। ঠিক আছে, সেই কারণে আরেকটা কি কারণ বললাম? ওই যে কারখানার বিষগুলো সেগুলোও এসে নদীতে মিশেছে, সেই কারণেও নদীর জলটাকে আর ব্যবহার করা যাচ্ছে না। আশা করছি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল সবার। তাহলে এইভাবে তোমাদের যদি তোমরা আরও কিছু কারণ বানাতে পারো যে আরও কি ঘটনা ঘটেছে এর সাথে সাথে, আর কি দেখতে পেলাম? মানুষ অসুখে ভুগছে, তাহলে তোমরা এরপরে ছক বাড়িয়ে, এখানে 3টে করা হলো তো তোমরা আরও 4টে 5টা ছক বাড়িয়ে নেবে, ঘর বাড়িয়ে নেবে। সেখানে তোমরা এখন কি ঘটনা ঘটেছে?
মানুষ বিভিন্ন অসুখে ভুগছে। আগে কেমন ছিল? মানুষ সুস্থ থাকতো। কারণ কি? সেই সমস্ত নদীর জল খেয়ে অথবা সেই সমস্ত বিষাক্ত জমির খাবার খেয়ে। সেই কারণে এইভাবে তোমরা আরও কিছু ছক এখানে বাড়িয়ে নিতে পারো। আমি কিন্তু তোমাদের খাতায় দেখতে চাই, তোমরা যারা যারা পারবে বা যাদের কারো কোনো সমস্যা হবে কমেন্ট সেকশনে জানাবে। বেশ, তারপরের অংশটা আমরা শেষ করে ফেলি, চলো। এরপর কি আছে দেখো, রসুল বলল আজকাল নদীর জল নোংরা হয়ে যাচ্ছে কেন। এই যে রসুল এরপর কোথায় এসছে? স্কুলে এসছে। রসুল এসে ওদের ক্লাসে যে দিদি আছে তাকে জিজ্ঞাসা করছে, কি দিদিমণিকে জিজ্ঞাসা করছে যে আজকাল নদীর জল নোংরা হয়ে যাচ্ছে কেন। সবার চিন্তার বিষয় এটা, শুধু রসুলদের গ্রামের নয়, তোমরা তোমাদের গ্রামের পাশাপাশি যে নদী আছে বা পুকুর আছে সেটাকে লক্ষ্য করো, তার জলও দেখবে আস্তে আস্তে কীরকম হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তার কারণটাকে খুঁজে বের করা আমাদের খুব দরকার। কারণ কি? সেই সমস্ত নদী বা পুকুরের জল যদি খারাপ হয়, কিছুক্ষণ আগে আমরা কি দেখলাম, সেই সমস্ত জল কোনো না কোনোভাবে সেই খারাপ জিনিসটা আমাদের শরীরে প্রবেশ করবে, সেটা মাছের মাধ্যমে হোক বা জমির ফসলের মাধ্যমে হোক। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কি ওই ফসলটা, ওই জলটা যাতে খারাপ না হয়। সেই কারণে শুধুমাত্র রসুলদের গ্রামের কথা না, তোমাদের প্রত্যেককে, তোমাদের আশেপাশে যে পুকুর রয়েছে বা নদী রয়েছে তার জল যাতে খারাপ না হয় সেদিকে নজর রাখতে হবে। কিভাবে আমরা নজর রাখবো? আগে তোমাদেরকে জানতে হবে কি কারণে খারাপ হয়। সে কারণটা আমরা যখন খুঁজে পেয়ে যাব, তাহলে তখন আমরা তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে পারবো। ঠিক আছে? সেভাবে সবাই তাহলে এই জিনিসটা লক্ষ্য রাখবে। আচ্ছা, আগে রসুলদের গ্রামের কারণটা খুঁজে বের করা যাক। রসুল বলল আজকাল নদীর জল নোংরা হয়ে যাচ্ছে কেন। দিদিমণি তার উত্তর কি দিলেন দেখো, জল কমে যাওয়া একটা কারণ তো বটেই। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আগে নদীতে যে পরিমাণ জল থাকতো এখন কিন্তু সেই পরিমাণ জল থাকছে না। তাহলে জল কমে যাওয়ার কারণেও জল খারাপ হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করে থাকবে। আর কি, নদীর জল নষ্ট হওয়ার, এবার দিদিমণি রসুলদেরকে জিজ্ঞাসা করলো কি নদীর জল নোংরা হওয়ার আর কি কি কারণ হতে পারে বলে তোমরা মনে করো। এই কোশ্চেনটা কিন্তু আমারও তোমাদের সবার জন্য রইল। তাহলে যেমন নদীর জল কমে গেলে নদীর জল নোংরা হয়ে যায়, সেরকম আর কোন কোন কারণে নদীর জল নোংরা হয় তোমরা সবাই চেষ্টা করবে, ঠিক আছে? তারপর আমাকে দেখাবে। সবাই চেষ্টা করবে, কারণগুলো পরপর একটা একটা করে লিখবে খাতাতে, তারপর আমাকে দেখাবে। আমি সবার দেখতে চাই খাতা থেকে যে কিভাবে তোমরা এই কারণগুলো বের করতে পারছো কিনা, খুঁজে পাচ্ছ কিনা। সেটা তোমাদের গ্রামের যে নদী বা পুকুর আছে সেটা কিভাবে নোংরা হয় সেটাও লিখতে পারো তোমরা, সেইভাবেই লিখবে। ঠিক আছে? দেখো, তারপর দিদি আরও বললেন নদীর জল ছাড়াও নানা কারণে মাটি নষ্ট হয়ে যাচ্ছে। এবার লক্ষ্য করো, শুধু কি নদীর জল নষ্ট হচ্ছিল? একদমই না। তার সাথে সাথে তার পাশে যে জমি রয়েছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি? সেই নদীর জলই তো জমিতে পড়ছে, বা জমি থেকে জল নদীতে আসছে যখন বৃষ্টি ধুয়ে যায়। একটা অপরের উপর নির্ভরশীল সব সময়। আমরা সে আগের পরিবেশে যে বিগত ক্লাসগুলো আছে সেখানে আমরা দেখেছি সবাই এই পরিবেশে সবাই কিন্তু একে অপরের উপর নির্ভরশীল, তাই না? তাহলে বিভিন্ন কারণে মাটিও নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণগুলো চলো আমরা এবার আলোচনা করে নিই আর একটা টেবিলের মাধ্যমে। তার আগে আমরা এটা শেষ করে নিই। তারপর এই দেখো, এই টেবিলটা আমরা এবার বানিয়ে ফেলবো। তারপরের অংশটা লক্ষ্য করো, রসুল বলল, এইবার লক্ষ্য করো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে রসুল দিদিমণিকে বললো, তাহলে দিদি, তাহলে যে কারখানাটা আমাদের গ্রামের পাশে তৈরি হলো সেটাই কি সব মানে সব দোষের কারণ? এত যে গণ্ডগোল হচ্ছে সব দোষের কারণ? একদমই ঠিক। তাহলে কারখানা থেকে সেই সমস্ত দূষিত জল এসে মিশলো বলে, বা কারখানা থেকে দূষিত ধোঁয়া বাতাসে মিশছে বলে, সেটা আমরা পরে জানবো। যাই হোক, এখন কারখানা থেকে দূষিত জল এসে মাটিতে মিশছে বলে মাটি খারাপ হয়ে যাচ্ছে, নদী খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কারখানাই সব কারণ। তাহলে কারখানাটাকে বন্ধ করে দাও, এরকম হওয়া উচিত কি? দেখো, কারখানাটা যদি বন্ধ হয় তাহলে আবার ওখানে যে সমস্ত লোকজন কাজ করে, যারা সেখান থেকে টাকা পয়সা ইনকাম করে বা রোজগার করে, তারপর সংসার চালায়, তাহলে সেই সমস্ত লোক কী করবে? এটাও ভাবনা চিন্তার বিষয়। তাহলে কারখানাটাকে বন্ধ করা যাবে না, ঠিক তো? আবার তার পাশাপাশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কারখানার জন্য যে জমি বা নদী নষ্ট হচ্ছে সেটাও যেন না হয়। তাহলে কি বলতো, যারা কারখানাটাকে চালাচ্ছে এর পিছনে দোষ হচ্ছে তাদের, কারখানার নয়। যারা কারখানাটা চালাচ্ছে তাদের। কারণ কি? তারা এই সমস্ত যে কারখানা থেকে নোংরাগুলো যে বেরিয়ে আসছে সেটা যাতে সরাসরি নদীতে বা পুকুরে না পড়ে বা জমিতে না মেশে তার দিকে লক্ষ্য রাখতে হবে। ওইটাকে যথাযথভাবে মানে ট্রিটমেন্ট করার অনেক ব্যবস্থা আছে এখন, সেই সমস্ত ব্যবস্থাগুলো তারা গ্রহণ করেননি বলেই এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে? তাহলে যারা কারখানার মালিক তাদেরকে এই বিষয়ে প্রথম সচেতন থাকতে হবে। বা তোমাদের গ্রামের পাশে যদি কোনো এরকম কারখানা থাকে, সেখান থেকে যদি এরকম ঘটনা হয়, তারা যদি নিজে সচেতন না হন তাহলে গ্রামের মানুষকে তাদেরকে সচেতন করতে হবে, মালিকদেরকে, যে আপনার কারখানা থেকে এইরকম টাইপের বা এইরকম বর্জ্য এসে মিশছে, সেটা যেন না মেশে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেন আপনারা। ঠিক আছে?
তাহলে এই জিনিসটা করতে হবে, তাহলে কারখানাও চলবে, আমাদের পাশে জমিটাও নষ্ট হবে না। দুটো জিনিসই একসাথে চলবে, লোকজন কাজও পাবে, আবার কিছু মানুষ জমি থেকে চাষবাস করেও সংসার চালাতে পারবে বা জীবনযাপন করতে পারবে, তাই না? এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। বেশ, চলো আমাদের যে বাকি ছকটা রয়েছে সেটা আমরা করে ফেলি। এটা দেখো যে মাটি খারাপের ফলে যা যা হয়, তাহলে এই যে দেখলাম আমরা জল খারাপ হয়ে যাচ্ছে, মাটি খারাপ হয়ে যাচ্ছে, তার ফলে যা যা হয় সেগুলো কি কি দেওয়া আছে দেখো। 1 নাম্বার, মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যায়। তোমরা দেখতে পাচ্ছ আশা করছি সবাই, মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যায়। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে মাটিতে ফসলের পরিমাণ কমে যাচ্ছে। আর কি দেখতে পেলাম, যে মাটির উপরটা নষ্ট হয়ে যাচ্ছে, যে মাটির উপরে যেখানে দেখবে ঘাস, বিভিন্ন ধরনের ছোট ছোট গাছপালা জন্মাতো, আস্তে আস্তে তার পরিমাণ কমে যাবে, সেই সমস্ত ঘাসপালা মাটির উপরে জন্মাবে না। আর কি, মাটির জল জমে থাকা, মাটির মধ্যে যা বৃষ্টি হলে কিছুক্ষণ পর সেই জল মাটির নিচে চলে যেত, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে না, অর্থাৎ বিভিন্ন ধরনের অনিয়ম তৈরি হচ্ছে আস্তে আস্তে, যেটা স্বাভাবিকভাবে হওয়া দরকার সেটা হচ্ছে না, আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে কি কি কারণে মাটি খারাপ হয়ে যায়, কি কি কারণে মাটি খারাপ হয়ে যায়, আমরা আশা করছি এতক্ষণ অবধি পরে বুঝতে পেরে গেছি যে কি কি কারণে মাটি খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তোমরা কারণগুলো লিখে ফেলতে পারবে তো, না আমাকে লিখে দিতে হবে? তোমরা নিজেরা পারবে, আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিয়েছি অলরেডি, তোমরা এখন নিজেরাই পারবে কি কি কারণে মাটি খারাপ হয়ে যাচ্ছে। প্রথম কারণ হিসাবে তোমরা লিখতে পারো যে কারখানা থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ মাটিতে মিশছে বলে, তাই না? সেই কারণে মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। কি উল্লেখ করা ছিল? বিষ, কারখানার বিষ মাটিতে মিশছে বলে, তাই না? কিন্তু শুধু কারখানার নয়, এর পিছনে আমাদেরও অনেক দোষ আছে, ইভেন তোমাদেরও আছে। ওই যে চিপস টিপস খাচ্ছ, তারপর সে প্যাকেটটাকে কোথায় ফেলে দিচ্ছ? কুরকুরে খাওয়ার পর প্যাকেটটাকে কোথায় ফেলে দিচ্ছ? মাটিতে, যেখানে সেখানে ফেলে দিচ্ছ, তার যথাযথ কোনো ব্যবস্থা নেই, তাই না? তাহলে সেই সমস্ত প্লাস্টিক পদার্থ মাটিতে মেশার জন্য মাটির উপরটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? প্লাস্টিকগুলো যখন মাটিতে পড়বে, লক্ষ্য করে থাকবে সেই প্লাস্টিকটা নষ্ট হয়ে যায়, হয় না? তুমি 1 বছর পরেও সেই মাটির থেকে যদি ওই প্লাস্টিকটা থাকে, দেখবে তোলার সময় যেমন ছিল সেরকমই আছে, নষ্ট হয় না। তাহলে সেই সমস্ত প্লাস্টিক জিনিসগুলো মাটিতে মিশে মাটি খারাপ হয়ে যায় বা মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। একই কারণে, প্লাস্টিকের কারণেই কিন্তু মাটির উপরে একটা অংশে জল জমে থাকে, যে জলটা ধরো ভূগর্ভে প্রবেশ করা দরকার, প্লাস্টিক জমে যাওয়ার কারণে, পলিথিন জমে যাওয়ার কারণে সেই জলটা ভূগর্ভে প্রবেশ করতে পারছে না, তখন জল জমে থেকে যাচ্ছে, তাই না? তাহলে এই সমস্ত কারণগুলো তোমরা নিজেরা লিখে ফেলবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আর একটা কথা, তোমরা সবাই নিজেদের পড়াশোনা ঠিকমতোভাবে চালিয়ে যাও, আর কারো কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে।